নমস্কার, শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা। বাঙালির রসবোধ নিয়ে কখনো কোনো কথা হবে না। যারা রসগোল্লা বানিয়েছে তাদের রসবোধ তো থাকবেই। এ বাংলার লেখক, কবি, রাজনীতিবিদ থেকে শুরু করে আম জনতা, মায় ঘোড়ার গাড়ির চালক কুট্টির রসবোধের কথা সবাই জানেন। বাকিদের কথা তো বাদই দিন। এক হিন্দু পরিব্রাজক সন্ন্যাসীর কথা দিয়ে শুরু করা যাক। বিবেকানন্দ বসে আছেন, গোরক্ষক সমিতির কিছু মানুষ এলেন। কথাবার্তা ছিল এই রকম: স্বামীজি, আপনাদের সভার উদ্দেশ্য কি? প্রচারক: আমরা দেশের গোমাতাগণকে কসাইয়ের হাত হইতে রক্ষা করিয়া থাকি। স্থানে স্থানে পিঞ্জরাপোল স্থাপন করা হইয়াছে, সেখানে রুগ্ন, অকর্মণ্য এবং কসাইয়ের হাত হইতে কৃত গোমাতাগণ প্রতিপালিত হন। স্বামীজি: এ অতি উত্তম কথা। আপনাদের আয়ের পন্থা কি? প্রচারক: দয়া পরবশ হইয়া আপনাদের ন্যায় মহাপুরুষ যাহা কিছু দেন তাহা দ্বারাই সভার ওই কার্য নির্বাহ হয়। স্বামীজি: আপনাদের গচ্ছিত কত টাকা আছে? প্রচারক: মারোয়ারি বণিক সম্প্রদায় এই কার্যের বিশেষ পৃষ্ঠপোষক। তাহারা এই সৎকার্যে বহু অর্থ দিয়াছেন। স্বামীজি: মধ্য ভারতে এবার ভয়ানক দুর্ভিক্ষ হয়েছে। ভারত গভর্নমেন্ট 9 লক্ষ লোকের অনশনে মৃত্যুর তালিকা প্রকাশ করেছেন। আপনাদের সভা এই দুর্ভিক্ষকালে কোনো সাহায্যদানের আয়োজন করেছে কি? প্রচারক: আমরা দুর্ভিক্ষা দিতে সাহায্য করি না, কেবলমাত্র গোমাতাগণের রক্ষাকল্পেই এই সভা স্থাপিত। স্বামীজি, যে দুর্ভিক্ষে আপনাদের জাত ভাই লক্ষ লক্ষ মানুষ মৃত্যুমুখে পতিত হলো, সামর্থ্য সত্ত্বেও আপনারা এই ভীষণ দুর্দিনে তাদের অন্ন দিয়ে সাহায্য করা উচিত মনে করেননি? প্রচারক: না, লোকের কর্মফলে পাপে এই দুর্ভিক্ষ হইয়াছিল। যেমন কর্ম তেমনই ফল হইয়াছে। প্রচারকের কথা শুনে রেগে গেলেও সেদিন মনের ভাব না প্রকাশ করেই তিনি বলেছিলেন যে সভা সমিতি মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ করে না। নিজের ভাই অনশনে মরছে দেখেও তার প্রাণ রক্ষার জন্য এক মুষ্টি অন্ন না দিয়ে পশু পক্ষী রক্ষার জন্য রাশি রাশি অন্ন বিতরণ করে। তার সঙ্গে আমার কিছু মাত্র সহানুভূতি নেই। তার দ্বারা সমাজের বিশেষ কিছু উপকার হয় বলে আমার বিশ্বাস নেই। কর্মফলে মানুষ মরছে, এরূপে কর্মের দোহাই দিলে জগতে কোনো বিষয়ের জন্য চেষ্টা চরিত্র করাটাই একেবারে বিফল বলে সাব্যস্ত হয়। আপনাদের পশু রক্ষার কাজটাও বাদ যায় না, ওই কাজ সম্বন্ধেও বলা যেতে পারে। গোমাতারা নিজ নিজ কর্মফলে এই কসাইদের হাতে যাচ্ছেন ও মরছেন। আমাদের ওতে কিছু করবার প্রয়োজন নেই। প্রচারক একটু অপ্রতিভ হয়ে বলেছিলেন, হ্যাঁ, আপনি যাহা বলিয়াছেন তাহা সত্য, কিন্তু শাস্ত্র বলে গরু আমাদের মাতা। স্বামীজি হাসিতে হাসিতে: হ্যাঁ, গরু আমাদের যে মা তা আমি বিলক্ষণ বুঝেছি। তা না হলে এমন সব কৃতি সন্তান আর কে প্রসব করিবেন? তো এই হলো আমাদের পরিব্রাজক সন্ন্যাসীর রসজ্ঞান। কিন্তু বাঙালি তেনার নামের আগেও গ্রেট বসায়নি। কোথাও কি দেখেছেন দি গ্রেট বিবেকানন্দ? না। রবি ঠাকুর বা নেতাজির নামের পরেও দি গ্রেট শব্দ বাঙালি লাগায়নি। রামমোহনের নামের শেষও নয়। সেই মর্যাদা বাঙালির কাছ থেকে পেয়েছে একমাত্র বাঁটুল। বাঁটুল দি গ্রেট। আসলে বাঙালি মানুষজন শ্রেষ্ঠত্বের বিচারকে ব্যঙ্গ করেছে চিরটাকাল। তার ঠাকুর তাকে জানিয়েছে, আপনাকে এই জানা আমার ফুরাবে না। স্বয়ং ঠাকুরের মুখে এই কথা শুনে বাঙালির নিশ্চিত শ্রেষ্ঠত্ব বলে কিছুই হয় না।
আপাতত এই দার্শনিক আলোচনা এখানেই থাক, পরে কোনোদিন করা যাবে। নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। আলোচনার সূত্রপাত ওই দি গ্রেট থেকেই, গদি মিডিয়ায় হ্যাঁ হ্যাঁ বলা সঙ্গেরা বলেই চলেছেন অমিত শাহ হলেন চাণক্য দি গ্রেট, এক ঐতিহাসিক চরিত্র। কিন্তু সময় এবং তার ইতিহাসে মিথ বেশি, সত্যি বড্ড কম। তিনি কে ছিলেন, কোন সময় ছিলেন, তার নীতিমালা বলে যা চালানো হয় তা ঠিক কতখানি তার, এসব নিয়ে যথেষ্ট ধোঁয়াশা আছে। তা থাক, কিন্তু জনপ্রিয় এই চাণক্যের বহু কথার মধ্যে একটা কথা খুব পরিষ্কার, এক জয় যে কোনোভাবে পেতেই হবে। তার জন্য তিনি চার পথের কথা বলেছেন বলে অনেকে বলে, সাম দাম দণ্ড ভেদ। কিন্তু চাণক্য নীতিশাস্ত্র পড়লে জানা যায় তিনি কূটনীতি প্রয়োগের 5টা অস্ত্রের কথা বলেছেন। 1. সাম, সন্তুষ্টি বিধান, মানে বোঝাও, মানাও, সন্তুষ্ট করো, যাতে যাকে বোঝানো হচ্ছে সে সেই পথে চলে। আপনার এতে ভালোই হবে, আপনার ভালোর জন্যই বলছি, ইত্যাদি। 2. দান, জিতলে তুমি মুখ্যমন্ত্রী হবে, কথা শুনলে তোমাকে রাজার মন্ত্রী করা হবে, এই নাও পুরো জঙ্গল তোমার নামে লিখে দিলাম, ওই শহরের খাজনা এখন থেকে তোমার, ইত্যাদি। 3. দণ্ড, জেলে পড়ো, রাজসভায় এনে অপমান করো, তদন্তের নির্দেশ দাও, ক্ষমতা কেড়ে নাও, ইত্যাদি। 4. মায়া, এই কথাটা অনেকে ভুলে যান। জ্যোতিষী গণক দিয়ে মায়াজাল বিস্তার করা, মায়া বা ইন্দ্রজালে বশ করা, এমন প্রচার যা তাকে বাধ্য করবে রাজার কাছে নতজানু হতে। 5. ভেদ, যদি এসবেও কিছু না হয় তাহলে তাকে লড়িয়ে দাও, তার 10টা শত্রু হোক, সে সেই শত্রুদের নিয়েই ব্যস্ত থাকুক। এক্ষেত্রে রাজা সরাসরি কিছুই করবেন না, কিন্তু বিভিন্ন মানুষ বা গোষ্ঠী সেই মানুষটির সেই গোষ্ঠীর জীবন অতিষ্ঠ করে তুলবে। এটা হচ্ছে চাণক্য নীতির অন্যতম মূল মন্ত্র, জিততেই হবে, আর জেতার জন্য সাম দান দণ্ড মায়া ভেদের অস্ত্র ব্যবহার করতে হবে। তিনি যা বলেছিলেন তা এখনকার ভাষায় এন্ড জাস্টিফাইজ দ্য মিনস, জো জিতা ওহি সিকান্দার। সম্ভবত এই কথাগুলো মাথায় রেখেই অমিত শাহকে চাণক্য দি গ্রেট বলা হচ্ছে। গদি মিডিয়া জানাচ্ছে এই মডার্ন চাণক্যের নেতৃত্বে নাকি একের পর এক বিজয় পাচ্ছে বিজেপি। বিজেপির জয়ের ঘোড়া অপ্রতিরোধ্যভাবেই ছুটে চলেছে সারা দেশ জুড়ে, সেই 2014 থেকে। তিনি যখন বিজেপির সর্বভারতীয় সভাপতি হলেন তখন থেকে এখনো। আসলে এটাও বলা হচ্ছে জগৎ প্রকাশ নাড্ডা তো আসলে দুধুভাতু, মাথায় আছেন সেই চাণক্য দি গ্রেট অমিত শাহ। আসুন তাহলে দেখা যাক ঐতিহাসিক চরিত্র চাণক্যের মতো এই দাবিও মিথ্যেতে চোবানো কিনা। অমিত শাহ কি সত্যি চাণক্য দি গ্রেট, নাকি এক হাওয়া ভরা ফানুস? 2014 আগে বিজেপির রাজনৈতিক শক্তি কিভাবে বেড়েছিল? মানে লালকৃষ্ণ আডবাণীর সময় দেশ জুড়ে বিজেপির বন্ধু ছিল। ওই সাম মানে সন্তুষ্টিবোধ থেকেই বিজেপির সঙ্গে ছিল শিবসেনা, আকালি দল, জনতা দল ইউনাইটেড, লোক জনশক্তি পার্টি, তেলেগু দেশম, AIDMK, কাশ্মীরে PDP, ওড়িশায় বিজেডি, এছাড়াও ছোট ছোট অনেক দল। সবাই যে সন্তুষ্টিবোধ থেকে এসেছিল তেমনও নয়। সম্ভবত দান এক্ষেত্রে বড় ভূমিকা নিয়ে থাকতে পারে, কিন্তু বামেরা আলাদা। কংগ্রেস এক ঘরে, আর অন্যদিকে বিরাট ঐক্য বিজেপিকে সরকারে আসতে সাহায্য করেছিল। 2014-তে নির্বাচনের আগেই জাতীয় সভাপতি হলেন অমিত শাহ। একে একে প্রত্যেক দল সরে গেছে। আপাতত একটা জাতীয় দল বা বড় রাজনৈতিক দল বিজেপির সঙ্গে নেই। যারা আছে তারা ইডি আর CBI এর জন্য আছে। চাণক্য বেঁচে থাকলে এই আধুনিক চাণক্যকে এর দায় শুলে চাপাতো। এবার আপনারা বলবেন, চাণক্য তো বলেই গেছেন জো জিতা ওহি সিকান্দার,
বিজেপি জিতছে, আর কি চাই? দিকে দিকে বিজেপি জিতছে, তাই নাকি? আসুন 58 বছর বয়সী এই চাণক্যের জয়ের ট্র্যাক রেকর্ডটাও দেখা যাক। আচ্ছা, শুরু করা যাক ওনার হোম স্টেট থেকেই। গুজরাটে অমিত শাহ জাতীয় সভাপতি হবার পরে বিধানসভার নির্বাচনে গত 24 বছরের সব থেকে কম আসন পেয়েছে 2017-তে বিজেপি, 99টা। তার আগের 2012 থেকে 16টা আসন কম। 22-এ এসে সেটা খানিক মেরামত করেছে বিজেপি, তাও আপ কংগ্রেসের খেয়েই সুযোগ নিয়ে। বাংলাতে আব কি বার 200 পার কার স্লোগান ছিল? অমিত শাহ। পেয়েছিলেন 77। দিল্লি পরাজয়ের কথা না বলাই ভালো, 70টা আসনে 8টা। রাজ্য রাজধানীতে এই হারের পরেও তাকে চাণক্য বলা হবে। ফিরছি আলোচনায় বিরতির পর। এবার গোটা দেশে তথ্যটাও দেখা যাক। বিজেপির রাজ্য সভাপতি থাকাকালীন সবকটা রাজ্যের ভোট শেষ হবার পরে বিজেপির এমএলএ সংখ্যা কতজন ছিল? 1318 জন, মানে 32.7%। মোট এমএলএ সংখ্যা 4036, বিজেপির 1318। আর ঠিক এই মুহূর্তে কত, মানে চাণক্য কতটা জয় এনে দিলেন? 1338, মানে মোটের 34.3%, 20 জন বেশি। কি বিরাট বিজয় বলুন দেখি। এর জন্য একজনকে চাণক্য বলা হচ্ছে, আসলে এক ফানুস, স্রেফ হাওয়া দিয়ে ফোলানো হচ্ছে। ডিসেম্বর 2017 থেকে মার্চ 2022 পর্যন্ত অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, গুজরাট, হরিয়ানা, ঝাড়খণ্ড, কেরল, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, পাঞ্জাব, রাজস্থান, তেলেঙ্গানা, উত্তরাখণ্ড আর উত্তরপ্রদেশে ভোট হয়েছে। এই সবকটা রাজ্যের মোট এমএলএ সংখ্যা 2185। বিজেপির কাছে ছিল 1075, মানে 49%। বা ইলেকশন বা রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে এই সব রাজ্য মিলিয়ে বিজেপির এমএলএ কজন? 802, মানে 173 জন কমেছে। কিন্তু অমিত শাহ নাকি চাণক্য? আসুন রাজ্য ধরে ধরে এই হিসেবটা দেখে নেওয়া যাক। ডিসেম্বর 2022-এ মার্চে উত্তরপ্রদেশে নির্বাচন হয়। সেই সময় উত্তরপ্রদেশে বিজেপির 312 জন এমএলএ ছিল, আজ 254। একটা রাজ্য অসমে গত নির্বাচনেও 60 ছিল, এখনো 60 জন বিধায়ক। আর অরুণাচল প্রদেশ, বিহার, গোয়া, পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ, ওড়িশা, তামিলনাড়ু, মিজোরাম, মেঘালয়, মণিপুর, কর্ণাটক, ত্রিপুরা, দিল্লি, পন্ডিচেরি, এই 15টা রাজ্যে মোট 325 জন বিধায়ক বেড়েছে। ছিল 181, হয়েছে 506। এর মধ্যে রাজস্থান জিতেছে বিজেপি, কিন্তু কংগ্রেস মুছে যায়নি। কর্ণাটকে বিজেপি অর্ধেকেরও কম হয়ে গেছে, তেলেঙ্গানাতেও তাই। মধ্যপ্রদেশে সে তার ক্ষমতা বাড়িয়েছে। বাংলায় 77 জন বিধায়ক ছিল, এখন কজন আছে? তার হদিশ অমিত শাহের কাছে নেই। তার মানে 66% মানুষের এলাকায় বিজেপি কমেছে, মাত্র 34% মানুষ থাকে এমন এলাকায় তারা বেড়েছে। এবং সব মিলিয়ে মোট বেড়েছে 20 জন। এবং 20 জনের বৃদ্ধিকে বিরাট জয়, অশ্বমেধের ঘোড়া, বিজেপির জয়যাত্রা, মোদী শাহের জয়যাত্রা ইত্যাদি বলে ঢাকঢোল পেটানো শুরু হয়েছে। চলুক ভুক্তভোজী এঁটো কাটা খাওয়া মিডিয়ার প্রচার। আমি কেবল জানিয়ে রাখলাম, এই প্রচার সির্ফ হাওয়ায় ভরা ফানুস। আর সামান্য হাওয়া বেরিয়ে গেলে ওই গদি মিডিয়ার মুখেই সার সত্য শুনতে পাবে, চাকা ঘুরবে। আজ এ পর্যন্তই। শুভরাত্রি।